আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ন্যাশনাল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইজিসি হোম কলেজ প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজ আমি একাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্রের বিষয়ে আলোচনা করব। আজকে আমরা অধ্যায় 2 এর একটি বিশেষ টপিক, সেটি হলো যে বেঞ্জিনের ক্লোরিনেশন প্রক্রিয়া এবং বেঞ্জিনের নাইট্রেশন বিক্রিয়ার যে কৌশল, এই কৌশল সম্পর্কে আজকে আমরা মূলত আলোচনা করব। আজকে আমরা প্রথমে যেটি জানবো সেটি হচ্ছে যে বেঞ্জিনের ক্লোরিনেশন কিভাবে ঘটে সে সম্পর্কে আমরা একটু ফার্স্টে জেনে নেই। নাম্বার 1 আমরা জানি, আমরা লিখে ফেলি আগে যে বেঞ্জিনের ক্লোরিনেশন এটা কিভাবে ঘটে এটা আমরা মোটামুটি সবাই কম বেশি জানি। আমি তারপর আবার বলে দেই। সেটা আমরা যদি প্রথমে বেঞ্জিন, যদি আমরা বেঞ্জিন আঁকি, তো সেক্ষেত্রে আমরা জানি প্রতিটি কার্বনের সাথে কিন্তু একটি করে এইচ যুক্ত থাকে, তাই না, হাইড্রোজেন। এই যে যৌগটা, এটা নাম বেঞ্জিন, এটা আমরা জানি। এখন বেঞ্জিনের ক্লোরিনেশন মানে হচ্ছে বেঞ্জিন এই চক্রের সাথে, বেঞ্জিনের সাথে আমাদের একটি ক্লোরিন পরমাণু যুক্ত করতে হবে। তাহলে আমরা যে যৌগটা পাবো সেটাকে আমরা বলবো তখন ক্লোরোবেঞ্জিন। তখন এই যে ব্যাপারটা, এই বিষয়টিকে বলা হয় যে বেঞ্জিনের ক্লোরিনেশন, অর্থাৎ ক্লোরিন সংযোজনের যে প্রক্রিয়া তাকে আমরা ক্লোরিনেশন বলি। তাহলে ক্লোরিনের সাথে আমাদের এখানে বিক্রিয়া করা হবে। এখানে আমাদের একটি বিশেষ প্রভাবক দিতে হবে, সেটি হলো শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই প্রভাবকের উপস্থিতিতে ক্লোরিন বেঞ্জিনের সাথে বিক্রিয়া করে ক্লোরোবেঞ্জিন উৎপন্ন করে। আচ্ছা, কিভাবে সেটি? এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি কার্বনের সাথে একটি করে হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে বেঞ্জিনের ক্ষেত্রে। সেক্ষেত্রে একটি হাইড্রোজেন পরমাণু, বেঞ্জিনের একটি কার্বনের সাথে যুক্ত একটি হাইড্রোজেন পরমাণু, এই পরমাণুটি যদি একটি ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে কি ঘটবে? তাহলে এইচ এর জায়গায় তখন একটা ক্লোরিন পরমাণু বসবে। এখানে এইচ এর জায়গায় একটা ক্লোরিন পরমাণু বসলো। এই যে যৌগ যেটা আমরা পেলাম এটাকে আমরা বলি ক্লোরোবেঞ্জিন। এটার নাম হলো ক্লোরোবেঞ্জিন। এই যে প্রক্রিয়া, ক্লোরোবেঞ্জিন তৈরির যে প্রক্রিয়া, সেটাকে মূলত বলা হয় বেঞ্জিনের ক্লোরিনেশন। এটা আমরা সবাই কম বেশি মোটামুটি জানি। একই সাথে এখান থেকে প্রতিস্থাপিত এইচ, আর এখানে একটি ক্লোরিন এখানে বসে, তাই না? তার মানে আরো একটি ক্লোরিন কিন্তু আমাদের অবশিষ্ট রয়েছে। তাহলে এখান থেকে প্রতিস্থাপিত এইচ এবং এখানে অবশিষ্ট একটি ক্লোরিন, এই দুটি পরমাণু মিলে কিন্তু আরো একটি যৌগ উৎপন্ন করে, যার নাম হলো HCl। এই ছিল বেঞ্জিনের ক্লোরিনেশন। কিন্তু আমরা এখন মূলত আজকে যেটা শিখতে চাই সেটা হলো যে বেঞ্জিনের ক্লোরিনেশন প্রক্রিয়ার যে কৌশল, এই বিক্রিয়াটা কিভাবে ঘটলো, এই কৌশল সম্পর্কে আজকে আমরা জানতে চাই। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এই বিক্রিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই বিক্রিয়াটি সংঘটিত হওয়ার জন্য কিন্তু একটি প্রভাবক দরকার হয়। যে প্রভাবক আমরা বলেছি যে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই প্রভাবক কিন্তু এখানে বিক্রিয়া অংশগ্রহণ করে। তাহলে আমরা প্রথমে লিখে নেই যে এটা হলো ক্লোরিনেশন বিক্রিয়ার কৌশল। আমরা একটু লিখি যে বিক্রিয়ার কৌশল। আমরা সাধারণভাবে যেটা জানি যে আসলে কোনো বিক্রিয়ায় কোনো প্রভাবক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আসলে কথাটি সত্য নয়। আমরা যে সকল বিক্রিয়ায় প্রভাবক ব্যবহার করি সেই প্রভাবকগুলো আপাতভাবে মনে হয় যে আসলে তারা কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, কিন্তু আসলে তা নয়। প্রতিটি প্রভাবক কিন্তু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, কিন্তু বিক্রিয়া শেষে সেই প্রভাবকগুলো কিন্তু আবার সেই বিক্রিয়া থেকে, রাসায়নিক বিক্রিয়ার যে উৎপাদ সেখান থেকে আবার আলাদা হয়ে যায়। যেহেতু উৎপাদটি আবার আগের অবস্থায় ফিরে আসে, সেক্ষেত্রে আমাদের কাছে মনে হয় যে আসলে এই প্রভাবক সম্ভবত কোনো বিক্রিয়া অংশগ্রহণ করে না, কিন্তু আসলে তা নয়। প্রভাবক সর্বদাই বিক্রিয়া অংশগ্রহণ করে, কিন্তু বিক্রিয়া শেষে সেই প্রভাবকটি আবার আগের অবস্থানে বা আগের অবস্থায় ফিরে যেতে পারে। এজন্য আমাদের আপাতভাবে মনে হয় যে প্রভাবক বোধহয় কোনো বিক্রিয়া অংশগ্রহণই করছে না।
তাহলে আমরা যেটি আজকে শিখলাম সেটি হচ্ছে প্রভাবক কিন্তু অবশ্যই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সেটি কিভাবে সেটা আমরা আজকে মূলত দেখব। যে আমরা দেখতে পাচ্ছি যেখানে দুইটি বিক্রিয়ক রয়েছে, একটা হলো বেনজিন আর একটা হলো ক্লোরিন, এই দুটো হলো বিক্রিয়ক। আর এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটি কিন্তু প্রভাবক। প্রভাবক সাধারণত প্রথমে একটি বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে। এখানে কোন বিক্রিয়কের সাথে প্রভাবক বিক্রিয়া করবে? প্রথমে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রথমে ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। আমরা দেখি যে আসলে সেক্ষেত্রে কি ঘটনাটি ঘটে। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লোরিন বলতে Cl2 একটা অণু এখানে দেওয়া আছে। এই অণু Cl2 এটাকে আমরা একটু ভিন্ন ভাবে লিখতে পারি। Cl2 বন্ড Cl বন্ড Cl, এটা কিন্তু Cl অণুর গাঠনিক সংকেত, যেটা আমরা এর আগে শিখেছি। অর্থাৎ এই দুটি ক্লোরিন পরমাণুর মধ্যে একটা কিন্তু সমযোজী বন্ধন আছে। আচ্ছা, সেই সাথে আমরা বলছি এটার সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি বিক্রিয়া করে সেক্ষেত্রে কি ঘটবে। আমরা জানি এটি যদি সমযোজী বন্ধন হয় তো এখানে কিন্তু দুটি ইলেকট্রন রয়েছে, তাই না? সেই বন্ধনটাকে আমরা এখান থেকে দুটি ইলেকট্রনের মাধ্যমে কিন্তু আমরা এটাকে প্রকাশ করতে পারি। আচ্ছা, তাহলে আমার মনে হয় এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এখন কি ঘটে? এখন যেটি ঘটে, এই যে এখানে একটা সমযোজী বন্ধন ছিল যেটিকে আমরা দুটি ইলেকট্রন দ্বারা প্রকাশ করেছি, এই সমযোজী বন্ধনে এখানে বিষম বিভাজন ঘটে। বিষম বিভাজন অর্থাৎ এই দুটি ইলেকট্রন দুটি পরমাণু তারা নিজেদের ইলেকট্রন নিজেরা না নিয়ে বরং এখানে যেটি ঘটে সেটি দুটি ইলেকট্রন কোন একটি পরমাণু নিয়ে চলে যায়। যখন দুটি ইলেকট্রন কোন একটি পরমাণু যখন আলাদা হয়ে যায় তখন আরেকটি পরমাণুতে কিন্তু ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয়। তখন যেই পরমাণুতে ইলেকট্রন ঘাটতি সৃষ্টি হবে সেই পরমাণু কিন্তু ধনাত্মক চার্জে চার্জিত হবে। তাহলে একটি পরমাণু এখানকার প্রথম পরমাণুটি যদি আমরা বিবেচনা করি যে প্রথম পরমাণুর ইলেকট্রন এই ক্লোরিন পরমাণু নিয়ে চলে গেছে, সেক্ষেত্রে এই বন্ধনের বিষম বিভাজনের মাধ্যমে দুটি ইলেকট্রন বন্ধনে শেয়ারকৃত দুটি ইলেকট্রন যদি একটি পরমাণু নিয়ে চলে যায় সেক্ষেত্রে সেই বন্ধনের ভাঙনকে আমরা বলি বিষম বিভাজন। তাহলে এখান থেকে আমরা যে আয়নটা পেলাম সেটার নাম হলো ক্লোরোনিয়াম আয়ন। এর নাম হলো ক্লোরোনিয়াম আয়ন। আচ্ছা, সেই সাথে এই যে ক্লোরিন পরমাণু একটি অতিরিক্ত ইলেকট্রন দিল, এই জন্য এই ক্লোরিন পরমাণু ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুতে পরিণত হবে, সেটা ক্লোরাইড আয়ন Cl-। এই ক্লোরাইড আয়ন এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে কিন্তু যুক্ত হবে। যদি এই ক্লোরাইড আয়ন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যদি যুক্ত হয় সেক্ষেত্রে কি হবে? আমরা এটা একটু মুছে দেই, এটা মুছে দেই। সেক্ষেত্রে যেটি ঘটবে সেটি হচ্ছে যেখান থেকে ক্লোরাইড আয়ন Cl- অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যুক্ত হবে তখন ক্লোরিন পরমাণু কয়টি হবে? ক্লোরিন পরমাণু যখন হয়ে যাবে এখানে ছিল তিনটি, আর এটি যুক্ত হচ্ছে তার মানে চারটি। তার মানে হবে অ্যালুমিনিয়াম Al Cl4, অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড। আর এটি ক্লোরাইড যুক্ত হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত ক্লোরিন যুক্ত হওয়ার কারণে আমাদের ক্লোরিনের উপরে কিন্তু অবশ্যই মাইনাস চিহ্ন, একটা ঋণাত্মক চিহ্ন দিতে হবে। আচ্ছা, আমার মনে হয় যে এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। আমাদের প্রথম ধাপের বিক্রিয়া শেষ হলো, এটা প্রথম ধাপের বিক্রিয়া। দ্বিতীয় ধাপে কি ঘটে? দ্বিতীয় ধাপে আমাদের বেঞ্জিন আবার রাখতে হবে। আমরা যদি আবার বেঞ্জিন রাখি, বেঞ্জিন ছিল, এই বেঞ্জিনের সাথে এবার ক্লোরোনিয়াম আয়ন এবার বেঞ্জিনের সাথে যুক্ত হয়। কিভাবে? Cl+। এটি যুক্ত হলে যেটি ঘটবে আমি একটু দেখাই। এখানে দ্বিবন্ধন থাকবে, এখানে একটা একক বন্ধন, এখানে একটা দ্বিবন্ধন, আর এখানে একটা কার্বন, তাই না? আচ্ছা, আমরা এই পরমাণুগুলো দিয়ে দিতে পারি। এখানে একটি H পরমাণু থাকবে আর এখানে আরো একটি H পরমাণু থাকবে। এখানে কিন্তু একটা H পরমাণু ছিল, তাই না? আমরা এটাও দিয়ে দিলাম। ওকে, কিন্তু আমরা এখানে দ্বিবন্ধনটা দিই নাই। আমাদের এখানে দ্বিবন্ধন ছিল, সেই দ্বিবন্ধন আমরা এখানে না দিয়ে আমরা এখানে একক বন্ধন দিয়েছি। আমরা জানি এই দ্বিবন্ধনের মধ্যে একটি বন্ধন কিন্তু পাই বন্ধন, যেটা আমরা ওখানে দিই নাই। এখন এই পাই বন্ধন এর ইলেকট্রন জোড় বা এই বন্ধনটা এটা ভেতরে না দিয়ে আমরা এটাকে আমরা বাইরে দিতে পারি। যদি আমরা এটাকে বাইরে দিয়ে দিই তাহলে ক্লোরিনের সাথে কিন্তু এই বন্ধনটা ক্লোরিন এর সাথে কিন্তু যুক্ত হতে পারে। তখন এই কার্বনের যোজ্যতা কিন্তু এই চার ঠিক থাকে। এভাবে একটা মধ্যবর্তী জটিল যৌগ তৈরি হয়। এই যৌগটাকে আমরা বলি মধ্যবর্তী যৌগ বা মধ্যবর্তী জটিল যৌগ আমরা বলতে পারি।
এরূপ একটা যৌগ তৈরি হয়। এরপরে আরো একটি ধাপ সম্পন্ন হয় যেটা আমরা বলি তৃতীয় ধাপ। তৃতীয় ধাপটা আসলে কি হবে সেটা যদি আমরা বলি, তৃতীয় ধাপের বিষয়টি আমরা কোথায় দেখাতে পারি, আমরা এখানে দেখাতে পারি। এটা আমরা মুছে দিই, আমরা মুছে দিই। এটা তৃতীয় ধাপ, এটা নাম্বার 1 এটা হলো নাম্বার 2 2 নম্বর ধাপ, আর এটা হইল 3 নম্বর ধাপ। এখানে কি আছে, তৃতীয় ধাপ কিন্তু এটি নেই। সুতরাং এখানে যদি আমরা একটা H লিখি আর এই বন্ধনটা বাদ দিয়ে যদি আমরা এখানে Cl লিখি, তো সেক্ষেত্রে ওই যৌগটাকে আমরা এখানে আবার আমরা এখানে আনয়ন করলাম। এখন আমরা কি করব, এখন আমাদের হাতে কিন্তু আরো একটি বিকারক আছে, সেটি কি এই অংশটা বেঞ্জিনের সাথে যুক্ত হলো, কিন্তু এই অংশটা কিন্তু একটা বাকি আছে। এবার আমরা এটা দিব অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl4-। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যেটা হবে যে এখান থেকে এবার H পরমাণুটা প্রতিস্থাপিত হবে। এখান থেকে একটা এই যে H পরমাণু যেটা সেটা কিন্তু প্রতিস্থাপিত হবে এখান থেকে। H পরমাণু যদি এখান থেকে প্রতিস্থাপিত হয়ে যায় সেক্ষেত্রে কি ঘটবে, আমরা এটা মুছে দেই। আচ্ছা, এটাও বাদ, এখানে H পরমাণু কিন্তু ছিল। আচ্ছা, আমরা বলছি যে এখানে কি ঘটবে, আমরা বলছি যে এখানে H পরমাণু চলে যাবে এখান থেকে। এই ধাপে যেটি ঘটে, H পরমাণুটি এখানকার একটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হবে। H পরমাণু এখানকার একটি ক্লোরিনের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে HCl, উৎপন্ন করবে HCl উৎপন্ন করবে। আর সেই সাথে এখানকার একটি ক্লোরাইড যেহেতু চলে গেছে, সুতরাং এখান থেকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমরা মুক্ত হয়ে যায়, অর্থাৎ এখান থেকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড মুক্ত হয়ে গেল। H পরমাণু চলে গেল, তার মানে এই বন্ধনটা কি হবে, এই বন্ধনটা কিন্তু পুনরায় আবার কিন্তু এখানে আগের মতো একটা বন্ধন রচনা করবে, অর্থাৎ এই যে বন্ধনটা এখানে আবার আগের অবস্থায় ফিরে আসে। আর সেক্ষেত্রে এই সি এর সাথে যে ক্লোরিন ছিল, এই ক্লোরিনটা এখানে H হবে না, সি এর সাথে যে ক্লোরিন ছিল সেই ক্লোরিনটা কিন্তু এখানে একটি বন্ধন যেভাবে ছিল সেই বন্ধনটা কিন্তু স্থায়ী করবে এবং এভাবে কিন্তু তৈরি করবে ক্লোরোবেনজিন। অর্থাৎ এখানে সবগুলো বেনজিনের প্রত্যেকটা হাইড্রোজেন ঠিক আছে, একটি হাইড্রোজেনের জায়গায় কি বসেছে, একটি ক্লোরিন বসেছে। এভাবে কিন্তু এই ক্লোরোবেনজিনটা মূলত এই প্রক্রিয়ায় উৎপন্ন হয়। তাহলে আমরা এখন যেটি শিখলাম সেটি হলো যে ক্লোরোবেনজিন কিভাবে উৎপন্ন হয়, তার যে প্রসেস, তার যে প্রক্রিয়া, সেটি কিন্তু আমরা শিখলাম। এখন আমরা আরো একটি প্রক্রিয়া শিখব। আমি যদি মুছে দেই, এটা মুছে দেই, সেটি হচ্ছে নাইট্রেশন বিক্রিয়ার কৌশল। বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ার কৌশল। এটা থাক, এটা আমরা মুছে দিই, এটা আমরা মুছে দিতে পারি, এটা থাক, এটা আমাদের কাজে লাগতে পারে। তো সেক্ষেত্রে বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ার ক্ষেত্রে যেটি ঘটে সেটি আমরা জানি যে বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে, তাই না? বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে যদি নাইট্রো মূলকটা বেনজিন বলয়ের সাথে যদি যুক্ত হয়, তাহলে সেই বিক্রিয়াকে আমরা বলি যে নাইট্রেশন বিক্রিয়া। তো সেটা কেমন হবে, আমরা জানি নাইট্রিক অ্যাসিডকে আমরা এইভাবে লিখতে পারি এখানে কিন্তু সালফিউরিক অ্যাসিড H2SO4 এটা প্রভাব হিসেবে কাজ করে। সেক্ষেত্রে যেটি ঘটে যে এখানকার হচ্ছে এখানকার H পরমাণু একটি নাইট্রো মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে। H এর জায়গায় এখন বসবে নাইট্রো মূলক। H এর জায়গায় যদি আমরা নাইট্রো মূলক বসাই, তো সেক্ষেত্রে যেটা হয় NO2। এই যে যৌগ যেটা আমরা বললাম সেটা আমরা বলি নাইট্রোবেনজিন। এটা আমরা কি বলি, নাইট্রোবেনজিন বলি। এভাবে আমরা সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিড HNO3 মানে অক্সিজেন কিন্তু তিনটা আছে। নাইট্রিক অ্যাসিডের নাইট্রো মূলক একটা হাইড্রোজেন পরমাণুকে যদি বেনজিনে প্রতিস্থাপিত করতে পারে, তাহলে যে যৌগ উৎপন্ন হয় সেই যৌগকে আমরা বলি নাইট্রোবেনজিন। আর এই যে প্রক্রিয়া এটাকে বলা হয় নাইট্রেশন, বেনজিনের নাইট্রেশন। এখন এটি কিভাবে ঘটে, এর যে বিক্রিয়ার যে কৌশল, এই যে বিক্রিয়ার কৌশল, সেই কৌশলটা কিন্তু মূলত আমাদের এখানে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা প্রথম ধাপে যেটি করব, আমরা লিখে ফেলি যে বিক্রিয়ার কৌশল। আচ্ছা, এক্ষেত্রে আমরা আগের মতো আমরা জানি যে কোনো বিক্রিয়া যখন প্রভাবক ব্যবহৃত হয় তখন সেই প্রভাবক একটি বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে। তার মানে সালফিউরিক অ্যাসিড প্রথমে এই নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। দেখি কি ঘটে। নাম্বার 1 এক নম্বর ধাপ, সেটা হলো যে সালফিউরিক অ্যাসিড H2SO4
প্লাস HO NO2। এই দুটি বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? এই দুটি বিক্রিয়া করে এখান থেকে উৎপন্ন হবে নাইট্রোনিয়াম আয়ন, অর্থাৎ NO2 প্লাস। এই যে দুটি ইলেকট্রন, এই দুটি ইলেকট্রনকে হাইড্রোক্সাইড এটা নিজের দিকে নিয়ে নিবে, অর্থাৎ দুটি ইলেকট্রনকে হাইড্রোক্সাইড সে কিন্তু নিয়ে নিবে। তাতে করে এই হাইড্রোক্সাইড হবে ঋণাত্মক আধানে আহিত, আর নাইট্রো গোলকটা এটা কিন্তু ধনাত্মক চার্জযুক্ত হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে উৎপন্ন হবে NO2 প্লাস। নাইট্রোজেনের একটি ইলেকট্রন ছিল, সেটা কিন্তু হাইড্রোক্সাইড নিয়ে নিয়েছে, এইজন্য নাইট্রোজেন ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত হয়েছে। আচ্ছা, এখান থেকে উৎপন্ন হাইড্রোক্সাইড আয়ন আর সালফিক অ্যাসিডের মধ্যে একটা H প্লাস আয়ন, সালফিক অ্যাসিডের মধ্যে থাকা একটি H প্লাস আয়ন আর OH মাইনাস, এই দুটো মিলে উৎপন্ন করবে পানি। আর সালফিক অ্যাসিড থেকে যদি একটি H চলে যায়, তো সেক্ষেত্রে এখানে কি থাকে? HSO4। HSO4 এটি কিন্তু ঋণাত্মক চার্জযুক্ত। কেন ঋণাত্মক চার্জযুক্ত? কারণ হাইড্রোজেন সালফারের সাথে যুক্ত ছিল একটা বন্ধনের মাধ্যমে। সেই বন্ধনে ইলেকট্রন জোড় কিন্তু সালফার কিন্তু নিয়ে নিয়েছে, তাতে করে হাইড্রোজেন হয়েছিল প্লাস, আর হাইড্রোজেন সালফাইড এখন হয়ে গেছে মাইনাস। ওকে, আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এটা প্রথম ধাপ ছিল। আমরা এখন দ্বিতীয় ধাপে যাব। আমরা জানি এই যে নাইট্রোনিয়াম আয়নটা এখন কিন্তু বেঞ্জিন বলের সাথে যুক্ত হবে, তাই না? এটাকে যদি আমরা বেঞ্জিন আগের মতো আঁকি, এটা নাম্বার 2, দ্বিতীয় ধাপ। এটির সাথে আমাদের যুক্ত হবে নাইট্রোনিয়াম আয়ন। এটার নাম হলো নাইট্রোনিয়াম আয়ন। নাইট্রোনিয়াম আয়ন। আচ্ছা, যখন নাইট্রোনিয়াম আয়ন বেঞ্জিন চক্রের সাথে যুক্ত হয়, তখন সেম আগের মতো ঘটনা এখানে ঘটবে। সেটি হচ্ছে, আমরা যদি এখানে একটা কার্বন দেই, এখানে একটা H ছিল, এভাবে ছিল, কিন্তু এখানে একটা দ্বিবন্ধন ছিল, যে দ্বিবন্ধনটা আমরা এখানে দিই নাই। এই দ্বিবন্ধনটা কি হবে? এই কার্বনের সাথে এদিকে নাইট্রো মূলককে যুক্ত করবে। এভাবে এই কার্বনের যোজ্যতা কিন্তু 4 তখন পূর্ণ হবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি আমরা। তাহলে এখানে একটা কিন্তু জোট যৌগ, একটা মধ্যবর্তী জোটের যৌগ তৈরি হলো। আচ্ছা, এরপর কি ঘটবে? এরপর নাম্বার 3 নম্বর ধাপ। 3 নম্বর ধাপ আমরা এখানে দেখাতে পারি এভাবে, এখানে H আছে, একটা বন্ধন এখানে হবে না, আর এখানে নাইট্রো মূলকটা জাস্ট চলে আসবে। সেক্ষেত্রে আমাদের এখানে বিকল্প হিসেবে যেটি থাকবে সেটি হলো, আচ্ছা এটা হবে, সো বিকল্প হিসেবে যেটা থাকবে সেটা হলো আমরা এই নাইট্রো মূলককে আমরা বেঞ্জিনের সাথে যুক্ত করতে পারি। আমাদের হাতে আরো একটি বিকল্প আছে, সেটা হলো হাইড্রোজেন সালফেট, HSO4 মাইনাস। আচ্ছা, এই ক্ষেত্রে যেটি হবে সেটি হচ্ছে যে এখান থেকে H পরমাণুটা, এই যে এখান থেকে H পরমাণুটা অপসারিত হবে। H পরমাণু অপসারিত হয়ে যদি হাইড্রোজেন সালফাইডের সাথে যুক্ত হয়, তাহলে এখানে আরো একটি হাইড্রোজেন অতিরিক্ত যোগ হয়ে যায়, তখন সেটা কি হয়? H2SO4। তার মানে এখান থেকে উৎপন্ন হবে কিন্তু সালফিক অ্যাসিড, H2SO4, যেটি প্রথমে সালফিক অ্যাসিড অবস্থায় ছিল, বিক্রিয়া শেষে আবার কিন্তু নতুন করে কিন্তু আবার সালফিক অ্যাসিড তৈরি হচ্ছে। এজন্য আমরা বলি যে প্রভাবক বিক্রিয়া অংশগ্রহণ করে না। আসলে কিন্তু তা নয়, প্রভাবক বিক্রিয়া করে, কিন্তু বিক্রিয়া শেষে সে প্রভাবক আবার কিন্তু আলাদাভাবে নতুন ভাবে আগের অবস্থানে সে ফিরে যেতে পারে। এই কারণে আমরা সালফিক অ্যাসিড প্রথমে আমরা যেভাবে দিয়েছিলাম সেভাবে আমরা সালফিক অ্যাসিড আবার বিক্রিয়া শেষে কিন্তু আমরা সেভাবে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, তাহলে হাইড্রোজেন যদি এখান থেকে চলে যায়, তাহলে এই যে বন্ধনটা, এই বন্ধনটা এখানে একটা দ্বিবন্ধন তৈরি করে। এই যে এখানে একটা দ্বিবন্ধন হয়ে গেছে অলরেডি। তো সেক্ষেত্রে আমরা এখানে যেভাবে লিখেছি এই যোগটাও ঠিক আছে, বাট আমরা এটার মতো করে যদি আমরা এখানে লেখার চেষ্টা করি, আমরা এখানে একটা H দিলাম, আর এখানে কি হবে? হাইড্রোজেন এখান থেকে চলে যায়, এখানে হয়ে গেছে NO2, যেটাকে আমরা বলি যে নাইট্রো বেঞ্জিন। এটা কিন্তু নাইট্রো বেঞ্জিন, অর্থাৎ একটি কার্বনের সাথে একটি নাইট্রো মূলক যুক্ত আছে, সো এটা নাইট্রো বেঞ্জিন। যদি আমরা নাইট্রো মূলক এখানে দিতাম তাহলে কোনো ভুল হতো না, সেক্ষেত্রে আমরা এখানে নাইট্রো মূলক দিতে পারতাম, আবার এখানে তখন আমরা হাইড্রোজেন একটা পরমাণু যোগ করে কিন্তু সেই বিক্রিয়াটা কিন্তু সেটিও আমাদের ঠিক ছিল, সেই ফরম্যাটটাও ঠিক ছিল। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে বেঞ্জিনের আমরা নাইট্রেশন শিখলাম। এটা মূলত আমরা যেটা শিখলাম নাইট্রেশন বিক্রিয়ার কৌশল। মূলত আমরা এখন যেটা শিখলাম সেটা হলো বেঞ্জিনের নাইট্রেশন বিক্রিয়ার কৌশল। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের আলোচ্য যে বিষয় সেটি আমরা আজকে শেষ করেছি। আমার মনে হয় যে সবাই আপনারা এই দুটি বিক্রিয়ার যে কৌশল সেটি খুব ভালো করে আজকে আপনারা
বুঝতে পেরেছেন। তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি।